যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় এবং যাদবপুরের মতো অন্য কিছু বিশ্ববিদ্যালয় যে সংকটে ভুগছে, সেই সংকটটা এক কথায় স্ট্রাকচারাল, যেটার উদাহরণ, বেশ কিছু উদাহরণ পার্থপ্রতিম বাবু দিলেন, শিবাজিদা দিলেন। সেই স্ট্রাকচারাল জিনিসটাকে যদি আমাদের এর থেকে বেরোতে হয়, তাহলে মূল কতগুলো প্রশ্ন প্রথমেই করতে হবে, এবং সেই প্রশ্নটাও কিন্তু অনেক পুরনো প্রশ্ন। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় সরকারি প্রশাসনতন্ত্র এবং দলীয় রাজনীতি থেকে বলছি না, আমি দলীয় রাজনীতি থেকে বলছি, কতদূর গুরুত্ব থাকতে পারবে। বিশ্ববিদ্যালয় রাজনীতির জায়গা, এটা সবাই মেনে নেবেন, এবং আমিও মানি যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ, শিক্ষক সমাজের ইন্টারাকশনেই রাজনীতির ধারণা তৈরি হয়, রাজনীতির মানে আইডিয়া তৈরি হয়, দর্শন তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়, রাজনীতির অনেক জিনিসই সেখান থেকে ঘটে। কিন্তু যেভাবে মানে ভারতের বিভিন্ন সময়তে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনতন্ত্র এবং দলীয় রাজনীতির কুপ্রভাব ঢুকে গেছে, সেইখান থেকে বের করাটা হচ্ছে একটা স্ট্রাকচারাল সমস্যা। আপনি যদি দেখবেন যে স্বাধীনতার পরেও 60-এর দশকেও, বোধহয় 70 দশক পর্যন্ত বলা যায়, বেশ কিছু রাজ্যের বিশ্ববিদ্যালয় ছিল, স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা তুলছি না, যেগুলোর রীতিমতো যথেষ্ট সুনাম ছিল। এলাহাবাদ ইউনিভার্সিটি, মাইসোর ইউনিভার্সিটি, বম্বে ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা তো বলার কোনো প্রয়োজনই নেই, যাদবপুর তো বটে, এবং আরো কিছু নাম করা যায় তার সঙ্গে। ক্রমশ এই সমস্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি একেবারে ধ্বংসের পথে চলে গেছে, এবং তার জন্য দুটি মাত্র কারণ। একটা হচ্ছে সরকারি প্রশাসনতন্ত্রের ইন্টারফেয়ারেন্স, এবং মারাত্মক ইন্টারফেয়ারেন্স, এবং দলীয় রাজনীতির মারাত্মক ইন্টারফেয়ারেন্স। প্রশ্ন হচ্ছে যে এর এমন একটা ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনগুলোতে তার মধ্যে জড়িয়ে রয়েছে, যে সেইখানে মূল জায়গায় প্রশ্নটা না তুললে কিন্তু এই জিনিস কোনোদিনও সমাধান হবে না। এখন যদি রাজ্য সরকারের মানে আচার্য পশ্চিম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করবেন, এবং আচার্য হবেন যিনি পদাধিকার বলে গভর্নর, এই ব্যবস্থাটা মানে বহুকাল আগে বন্ধ করে দেওয়া জায়গা ছিল, যাওয়ার দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। আবার পশ্চিমবঙ্গে একটা সময়তে মমতা ব্যানার্জি কি একটা ব্যবস্থা করে নিজেই আচার্য হওয়ার চেষ্টা করেছিলেন, এটাও কয়েক বছর আগে দেখেছি। এবারে অন্যান্য এই জিনিস কিন্তু তামিলনাড়ুতেও ঘটেছে, এই জিনিস কেরালাতেও ঘটেছে। ফলে আচার্যের মানে বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থার সঙ্গে কি, আচার্য বলতে যিনি গভর্নর, আদারওয়াইজ আচার্য এবং গভর্নর দুটো আলাদা ব্যক্তি তো না, একটাই ব্যক্তি। ফলে তাদের ভূমিকার কি তার কোনো যৌক্তিকতা কোনোদিন ছিল না। আমার কাছে এই প্রশ্নটা তো মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে ছাত্রদের ইউনিয়ন হবে, ইউনিয়ন থাকবে, এবং ইউনিয়নের ইলেকশন হবে, এটা একটা অতি স্বাভাবিক গণতান্ত্রিক ব্যাপার। তার জন্য রাজ্য সরকারের কি ভূমিকা আছে? কোনো ভূমিকা থাকার তো প্রশ্ন নেই। রাজ্য সরকারের কি করণীয় আছে যে ছাত্রদের বিশ্ববিদ্যালয় ছাত্রদের ইউনিয়নের ইলেকশন রাজ্য সরকার ডিক্লেয়ার করবে? এই পৃথিবীর কোথাও হয় না, এই যে আমাদের দেশে হয়, এবং আমরা সেইটাকে ধরে নিয়েছি যে হ্যাঁ ওরকম নাকি হয়। স্পষ্ট কথাটা একটু দর্শকদের জন্য বলে আরো সরল ভাষায়, সোজা ভাষায় বলা দরকার। এই নির্বাচন হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেই জন্য তৃণমূল কংগ্রেসের সরকার চায় না যে নির্বাচন হোক, পরিষ্কার, এছাড়া অন্য কিছু নয়। আমি সাংবাদিক হিসেবে এভাবেই বলবো। কিন্তু তার থেকেও মূল প্রশ্ন হচ্ছে ছাত্র ইউনিয়নের ইলেকশনের সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? ছাত্র ইউনিয়নের ইলেকশন কন্ট্রোল করা দরকার কেন? অবশ্যই দরকার কেন? মানে এই প্রশ্নটা তো কোনোদিন কেউ তুলছে না যে ইউনিভার্সিটির আইনে ওই লাইনটাকেই কেটে বাদ দিতে হবে, যেখানে রাজ্য সরকার বলে দেবে কবে নির্বাচন হবে। এটা তো রাজ্য ইউনিভার্সিটির প্রশাসন তৈরি করবে ছাত্রদের সঙ্গে, ইউনিয়নের সঙ্গে কথা বলে, এবং যদি মনে করা যায় কিছু ইন্ডিপেন্ডেন্ট অবজারভার আনবে যে বিভিন্ন জায়গায় ঘটে থাকে, ওর ইলেকশন হবে। সারা পৃথিবী জুড়ে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট নানা রকম ব্যাপারের ইলেকশন হয়ে থাকে, সেখানে তো কোনো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। দ্বিতীয় যেটা স্ট্রাকচারাল জিনিস উনি বললেন, সেটা হচ্ছে যে
এই যে ফান্ডিং গুলো কমিয়ে দেওয়া মানে এবং বন্ধ করে দেওয়া, এই জিনিসটা যেটা ঘটছে ভারতবর্ষে, এইটা একটু নতুন ঘটছে। এটা গত 10 বছরেই ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি। এবার সেটা আমরা টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখেছি, জেএনইউ এর ক্ষেত্রে দেখেছি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেছি, যাদবপুরের ক্ষেত্রে দেখছি। মানে খুব সচেতন ভাবে যেসব বিশ্ববিদ্যালয়ে অনেক সুনাম আছে এবং অটোনমি তারা চায়, যেসব বিশ্ববিদ্যালয়গুলি খুব পরিষ্কারভাবে অটোনমিতে বিশ্বাস করে এবং যারা মানে একেবারে ধামাধরা হতে চায় না, সেই বিশ্ববিদ্যালয়গুলিকে কি করে তাদের সম্পদকে মানে সম্পদের ব্যবস্থাকে কমিয়ে দেওয়া যায়, তারা যাতে তাদের এক অর্থে গলা টিপে দেওয়া যায়, সোজা কথায়, এইটার যে ব্যবস্থাটা খুব সুপরিকল্পিতভাবে করছে। এবং এটার জন্য কেন্দ্রীয় সরকারের শিক্ষা বিভাগ এবং শিক্ষা দপ্তর এবং সাধারণভাবে কেন্দ্রীয় সরকার একেবারে দায়ী, কোনো সন্দেহ নেই। এবং এই জিনিসটাও ক্রমশ আমাদেরকে নতুন করে প্রশ্ন তুলতে হবে যে মানে কেন্দ্রীয় সরকারের কোনো বিষয়েতে টাকা দেওয়া না দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকারের রাজনীতি এবং কেন্দ্রীয় সরকারের প্রশাসনতন্ত্রের উপরে কতটা বিষয়টা নির্ভর করবে এবং ইউনিভার্সিটিগুলোকে কতটা অটোনমি, তাদেরকে ফাইন্যান্সিয়াল অটোনমি কিভাবে তাদের তৈরি করতে পারা যায়। এবারে অনেকে প্রশ্ন এই জন্য করবেন, কেউ বলবেন হয়তো যে এই জন্যই তো প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে। সত্যি কথাই, ভারতবর্ষে আজকে 530টা মতো পাবলিক ইউনিভার্সিটি আর 800-র উপরে প্রাইভেট ইউনিভার্সিটি। এবারে প্রাইভেট ইউনিভার্সিটির গল্পটা তো আমরা জানি। 800-র মধ্যে 8টি বা 9টিকে বাদ দিলে বাকি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর অবস্থা আমরা খুব ভালোভাবেই জানি। ভারতবর্ষে জেনারেলি একটা সাধারণভাবে একটা মূল গন্ডগোল আছে। সেই গন্ডগোলটা হচ্ছে আমরা যতটা শিক্ষা নিয়ে চিন্তিত তার থেকে অনেক বেশি চিন্তিত ডিগ্রি নিয়ে। আমাদের বেসিক যে ওরিয়েন্টেশনটা আমাদের শিক্ষা সম্বন্ধে, সেটা হচ্ছে যে আইআইটির ডিগ্রি হতে হবে, আইআইএম এর ডিগ্রি হতে হবে, বিটেক বিএ ইত্যাদি হতে হবে। কি শিখলাম সেটা খুব বড় কথা নয়। ফলে হয়ে গেছে কি, শিক্ষা ব্যাপারটা আমাদের দেশে গৌণ হয়ে গেছে, বড় হয়ে গেছে সেটা হচ্ছে যে ডিগ্রি কি করে মানুষকে দেয় এবং তার যে মানে তার যে ছক, সেই ছকটা একেবারে স্কুল থেকে চলে এসছে। কত ছেলে মেয়ে ক্লাস 5 পাস করবে, কত ছেলে মেয়ে ক্লাস 8 পাস করবে, কত ছেলে মেয়ে মাধ্যমিক পাস করবে, সেইগুলো হচ্ছে মাপকাঠি। তার ফলে হয়েছে যেটা, সেটা হচ্ছে যেটা স্কুল শিক্ষায় প্রতি বছর রিপোর্ট বেরোয় আর আমরা একই কথাই প্রতি বছর বলি, সেটা হচ্ছে যে ক্লাস 8-এর ছেলে ক্লাস 3-এর অঙ্ক করতে পারছে না। ওয়ার্ল্ড ব্যাংকের একটা হিসেব আছে যে ভারতবর্ষে ওরা একটা অদ্ভুত টার্ম ব্যবহার করে, যে টার্মটা কোত্থেকে পেলো আমি জানি না, লার্নিং পভার্টি বলে। লার্নিং পভার্টি, লার্নিং ডেফিসিয়েন্সি বললে মনে হতো বেটার। তো ওয়ার্ল্ড ব্যাংকের লার্নিং পভার্টির হিসেবে দেখা যাচ্ছে ভারতবর্ষে 56% লার্নিং পভার্টি। মানে হলো যে 10 বছর বয়সী বা ছেলে মেয়েরা সাধারণ টেক্সট পড়তে পারে না, একেবারে অতি সাধারণ আমি জল খাই ধরনের টেক্সট পড়তে পারে না, যেটা চীনে 15%। ফলে আমাদের একটা বেসিক ডেফিসিয়েন্সি মানে সাধারণভাবে সমাজের, রাষ্ট্রের এবং শাসনতন্ত্রের রয়েছে। আমরা ডিগ্রিটা নিয়ে যতটা চিন্তিত, কে কতটা পাশ করলো তাই নিয়ে যতটা চিন্তিত, আর হায়ার এডুকেশনে গেলে কে কতটা প্লেসমেন্ট পেলো এইসব নিয়ে চিন্তিত, তার থেকে অনেক কম চিন্তিত শিক্ষার গুণমান হিসেবে। যাদবপুরের কথায় ফেরত আসি, সেটা হচ্ছে যে দুটো জিনিস আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের নতুন করে ভাবতে হবে। একটা হচ্ছে অটোনমির প্রশ্ন। এই প্রশ্নটা বহু পুরনো। কোনো বিশ্ববিদ্যালয়কে যদি নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে তাদের ইন্টেলেকচুয়াল অটোনমি এবং ফাইন্যান্সিয়াল অটোনমি দুটোই ফান্ডামেন্টাল। ইন্টেলেকচুয়াল অটোনমি যাদবপুরের মতো সুনামী বিশ্ববিদ্যালয়ে বহুদিন আগে থেকে অর্জন করেছে এবং সেই কারণে যাদবপুর অনেক কিছু করতে পেরেছে যেগুলো হয়তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সাহস করতে পারেনি, কারিকুলামের বিষয়ে, পড়ানোর বিষয় ইত্যাদি বিষয়ে। সেই জিনিসটাকেও আস্তে আস্তে কিন্তু ক্রমশ দখল নেওয়ার চেষ্টা হচ্ছে চারিদিক থেকে। এবং ফাইন্যান্সিয়াল অটোনমি যতটুকু, অ্যাকচুয়ালি আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোর ফাইন্যান্সিয়াল অটোনমি খুবই কম, খুবই নিচু স্তরে রয়েছে। স্ট্র্যাটেজিক অটোনমি যাকে আমরা বলি, যে সত্যি সত্যি ইউনিভার্সিটি কিভাবে
তাদের যাদের যে অর্থের ব্যবস্থা সেই ব্যবস্থার উপরে তাদের নিয়ন্ত্রণ রাখতে পারবে। এটা চিরকাল ধরেই তারা সরকারের বদান্যতার উপরে নির্ভরশীল হয়ে রয়েছে। এবং সরকারের বদান্যতা কথাটা আমি এই জন্য বলছি, সরকারের তো এটা তো একটা পাবলিক গুড, মানে এডুকেশন। কাজেই সরকারের অব্লিগেশন এবং রেসপন্সিবিলিটি হচ্ছে এই পাবলিক গুডটাকে সাপোর্ট করা, কাজে তো বদান্যতা হতে পারে না। কিন্তু সংস্কৃতিটা তৈরি হয়ে গেছে এমন যে সরকারের বদান্যতায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অর্থ ব্যবস্থা যোগানো হবে। সরকার যদি 3 মাস মাইনে না দেয়, আমার পরিচিত মানুষরা, বন্ধুরা যারা অন্য একটা বিশ্ববিদ্যালয়ের, তারা পশ্চিমবঙ্গেরই রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়, তারা পেনশন পাননি, হঠাৎ মাসের প্রথম বললেন। তারপরে দেখা গেল তারা 21 দিন বাদে পেনশন পেল। কেন না? রাজ্য সরকার টাকা পাঠায়নি। আমার মনে হয় এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলো বারবার বারবার তোলার প্রয়োজন আছে। রাজ্য সরকার টাকা ইউনিভার্সিটিকে পাঠাবে প্রতি মাসে, তারপরে সেখান থেকে পেনশন হবে। আমি পেনশনের কথাটা জাস্ট উদাহরণ হিসেবে বলছি, কিন্তু সেই জিনিসটা তো প্রতি ব্যাপারেই ঘটছে, যে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের বদান্যতা থাকবে। সেখানে গিয়ে কোনো একটা ব্যুরোক্র্যাটকে খুশি করতে হবে, সেখানে গিয়ে কোনো একটা ব্যুরোক্র্যাটকে হাত ধরে বলতে হবে যে স্যার আমাদের টাকাটা পাঠিয়ে দিন। তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, যান আমি পাঠিয়ে দিচ্ছি বলে তিনি আর একটা করবেন। তবে বিশ্ববিদ্যালয়ে টাকা আসবে, তবে ল্যাবরেটরিতে জিনিসপত্র আসবে, তবে বই কেনা হবে, তবে লাইব্রেরি সমৃদ্ধি হবে, তবে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারবে। এই ব্যবস্থাটা যতদিন থাকবে ততদিন প্রশাসনতন্ত্র এবং দলীয় রাজনীতির যে প্রভাব আমরা দেখি, এবং মারাত্মক কুপ্রভাব দেখি, সেটা চলতে থাকবে। এই জায়গাটা থেকে আজকে যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটটা মূলে একটা বিষয় খুব জরুরি বলা দরকার। সেটা হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিটাই এমন হয়ে গেছে যেটা সম্পূর্ণভাবে শিক্ষার থেকে অনেক দূরে। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলই শিক্ষাটা কি করে, বিশেষ করে উচ্চশিক্ষা, হায়ার সেকেন্ডারি আমি স্কুল এডুকেশন তো আমি ছেড়েই দিলাম, কি করে মানে অত্যন্ত ভালো জায়গায় পৌঁছবে, এইটা কোনো দলীয় রাজনীতির কথা বলছি, বিশেষ কনসার্ন নয়। এবং তার মধ্যে মানে গৈরিক রাজনীতির তো আরেকটা অন্য কনসার্ন আছে, সেটা হচ্ছে যা কিছু আমরা সেকুলার রাজনীতির মাধ্যমে শিখেছি, যা কিছু আমরা সেকুলার সাংস্কৃতিক ভাবধারায় আমরা শিখেছি, সেগুলোকে পাল্টে নতুন করে আবার ইতিহাস লেখা হবে, নতুন করে ভূগোল লেখা হবে, নতুন করে রাজনীতির বই লেখা হবে, নতুন করে অর্থনীতির বই লেখা হবে, নতুন করে বিজ্ঞানের বই লেখা হবে। সেগুলো হচ্ছেও বটে। কাজে এই যে একটা মারাত্মক সংকট, তার মধ্যে কিন্তু সেন্ট্রাল বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিটা, বিশেষ করে দলীয় রাজনীতি, যে রাজনীতিটা দিয়ে পলিটি চলে, সেই রাজনীতি শিক্ষার থেকে বহু দূরে। তাদের কাছে স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, প্রতিষ্ঠা, সুনাম, এই বিষয়গুলো ভীষণ মানে কি বলবো, এক দূরের বিষয়। মানে এটা তাদের কাছে কোনো কনসার্নই নয়। তারপরে আলোচনাটা আটকে যায় যে মন্ত্রী এখানে এসে মানে কি করলেন, মন্ত্রী কি জন্য আসলেন। আমি তো প্রশ্ন তুলবো যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর বছরে কবার আসার প্রয়োজন আছে, কেন প্রয়োজন আছে? আপনি যদি যে কোনো উন্নত দেশের কথা বলেন, সেখানে শিক্ষামন্ত্রীকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখতেই পাবেন না কনভোকেশনের দিন ছাড়া। কারণ সেই ভূমিকাটাই এই ফান্ডামেন্টাল প্রশ্ন তুলি না। আমরা তো তুলি, আমি ঠিক এই প্রশ্নটাই তুলেছিলাম। মানে তুলি না, মানে আমি বলছি জনপরিসরে তোলা হয় না, আমরা তোলার দরকার আছে বলে তুলি, এবং এই প্রসঙ্গগুলো তুলতে হবে আমাদের। নিশ্চয়ই। আপনি অশোক, যেটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, মৌলিক সমস্যা ঠিক সেটাই, যে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন, তার অটোনমি, তার জায়গাটা কিভাবে সংকুচিত হয়ে আসছে, এবং সেখান থেকে তো সবকিছু সূত্রপাত। সত্যি তো, মানে শিক্ষামন্ত্রী গাড়িতে জুতো ছোড়া হয়েছিল কিনা, ড্রাইভার নিজে গাড়ি চালিয়েছিল কিনা, নাকি শিক্ষামন্ত্রী বলেছেন চালাও, তারপরে গাড়ি চলেছিল, হেডলাইন হচ্ছে ওইগুলো। এগুলো ইরেলিভেন্ট প্রশ্ন শিক্ষা সংক্রান্ত বিষয়, এবং এগুলো হচ্ছে এগুলো নিয়েই বেশি যদি আলোচনা চলতে থাকে, তাহলে আসল জিনিসটা আমাদের গুলিয়ে যায়। আসল জিনিসটা যেটা অশোকদা বললেন, মানে আমি তো একটা কথা বলবো এখানে, যে
আমাদের দাবি করতে হবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা মানে হিসেব করে একটা কর্পাস গ্রান্ট এমন থাকবে যার ইনকাম থেকে ইউনিভার্সিটি মূলত চলবে। তারপরে স্পেসিফিক বিজ্ঞানের প্রজেক্ট হোক, স্পেসিফিক ভূগোলের প্রজেক্ট হোক, স্পেসিফিক হিউম্যানিটিজ এর কোনো প্রজেক্ট হোক, তাতে তো গবেষণার সাপোর্ট আসতেই পারে। কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোর সত্যি সত্যি সেভাবে কর্পাস গ্রান্ট যদি বা থাকে, সেটা অত্যন্ত ক্ষীণ, মুমূর্ষ। সেইভাবে কোনো বিশ্ববিদ্যালয় সুনাম প্রতিষ্ঠা করতে পারে না। ঠিক। তার কারণ ওই প্রশাসনতন্ত্র আর দলীয় রাজনীতির প্রভাব সারাক্ষণ ভাবে তাদেরকে আটকাবে।